রাজপ্রাসাদের ভিতরে ঢুকতেই এই ডাইনিকে দেখে আমি রীতিমতো ধমকে যাই এবং অজ্ঞান হয়ে যাই। তো মূলত কিভাবে আমি এই রাজপ্রাসাদে আসি এবং তারপর কি ঘটলো রীতিমতো চমকে যাবেন আপনারা। আমার জন্ম গ্রামে, কিন্তু আমি ছোটবেলা থেকেই শহরে থাকি। শহরে বসবাস করতে করতে কুসংস্কারের গল্পর কথা আমি ভুলেই গিয়েছিলাম প্রায়। তবুও আমার মা একটু একটু করে মনে করিয়ে দেয়, এটা কর, ওটা কর, এটা করলে এটা হয়, ওটা করা যায় না। এ সকল শুনতে মার কাছ থেকে বিরক্তই লাগতো। আমাদের গ্রাম হরিরামপুরে, এখানে বিশাল একটি রাজপ্রাসাদ আছে এবং এই রাজপ্রাসাদের পাশেই আমাদের বাড়ি। প্রায় 9 বছর হয় গ্রামে যাই না। গ্রামের বাড়িতে আমাদের চাকর ছাড়া আর কেউ থাকে না। চাকর দেখাশোনা করে সব। 9 বছর পর গ্রামের মাটিতে পা রাখলাম। বাস থেকেই নেমেই আমি দেখি আমাদের বাড়ির চাকর তোতা মিয়া আমার জন্য গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। বাস স্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয় আমাদের বাড়ি। বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতে আমার কক্ষে গেলাম। বিকালে বেলা চলে গেলাম বন্ধুদের সাথে খেলতে। চাকর এসে আমাকে অনেক কিছু বলল, যে রাতে নাকি এখানে কী রকম ভয়ানক আওয়াজ শোনা যায়। সেই রাজপ্রাসাদ থেকে কখনো কান্নার আওয়াজ, আবার কখনো কখনো কেমন যেন কি অদ্ভুত গান গাইছে। সবাই মনে করে রাজপ্রাসাদ থেকে আওয়াজটা আসে। চাকর আরও বলে গেল, রাতে কক্ষ থেকে বের যেন না হই। জানতে পারলাম কিছুদিন আগে নাকি 3জন মানুষ কোথাও যেন উধাও হয়ে গেছে। সবাই মনে করে ওই রাজবাড়িতে অর্থাৎ ওই রাজপ্রাসাদে ভূত আছে, আর ওই ভূত উধাও করে 3জনকে কোথায় যেন নিয়ে গেছে। আমার আবার এই সব একদম বিশ্বাসই হয় না। শহরে আমি তাই ভূত বলতে কিছু আছে এটা আমি বিশ্বাস করি না। রাতের খাবার এনে দিয়ে চাকর চলে গেল আর বলে গেল তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে। আমি রাতের খাবার শেষ করে আমার কক্ষে এসে একটু বই পড়ছিলাম। তখন রাত প্রায় 1টা পার হয়ে গেছে। হঠাৎ কোথা থেকে যেন অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। আমি ওদিকে মন না দিয়ে বই পড়লাম, কিন্তু আওয়াজটা আমার খুব জ্বালাতন করতে শুরু করলো। ভাবলাম কিসের আওয়াজ তা জানতেই হবে। এইভাবে হাতে লাইট নিয়ে বেরিয়ে পড়লাম। 2 তলায় আমার থাকার ব্যবস্থা হয়েছে, সেখান থেকে নিচতলায় আসলাম। এত বড় বাড়িতে আমি একা ভেবেই বুকটা কেমন যেন করছিল। আস্তে আস্তে বাড়ির মূল দরজায় এসে দাঁড়ালাম। তখন আওয়াজটা বন্ধ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর আওয়াজটা শুরু হলো। আওয়াজটা সেই রাজপ্রাসাদ থেকে আসছিল। আমার বাড়ি থেকে রাজপ্রাসাদটা বেশ দূরে না, মাত্র 3 মিনিটের রাস্তা। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই রাজপ্রাসাদের দিকে। আমি তেমন একটা ভয় পাই না, তবুও কেন জানি আজ ভয় লাগছে। হেঁটে চলছি সেই রাজপ্রাসাদের দিকে, হেঁটে চলছি লাইট হাতে, আর চাকরের সেই কথাগুলো মনে পড়তেই বুকটা কেমন যেন কেঁপে উঠল। তাও যেন কোনো এক আকর্ষণ শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছে সেই রাজপ্রাসাদের দিকে। হাঁটতে হাঁটতে এসে গেলাম রাজবাড়ির মূল দরজায়। সেই রাজপ্রাসাদে অনেক পুরনো, 10 বছর হয় এখানে কেউ থাকে না। শুনছিলাম কোনো এক কারণে রাজা এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় রাজপ্রাসাদ বানিয়েছে। আমি যখন মূল দরজায় দাঁড়িয়ে এইসব ভাবলাম, তখন তখন কোনো কিছুই আওয়াজ আসছিল না। আমি আস্তে আস্তে রাজপ্রাসাদের দরজার ভেতরে ঢুকলাম। কিছু দূর এগিয়ে যেতে আবার সেই আওয়াজটা ছিল কেমন জানি অদ্ভুত কান্নার আওয়াজ, আবার কখনো বা অদ্ভুতভাবে কবিতা আবৃত্তি করার আওয়াজ। সেই প্রাসাদ ছিল 3 তলা। আমি 2 তলার উপরে ওঠার জন্য সিঁড়িতে উঠলাম। খুব আস্তে আস্তে যাচ্ছি, খুব ভয়ও লাগছে, তাও ফিরে আসতে পারছি না। কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে এইরকম মনে হচ্ছে। অর্ধেক সিঁড়িতে ওঠার সাথে সাথে আমার হাতের লাইটটা মেঝেতে পড়ে গেল। এখন কি করব বুঝতে পারছিলাম না। আমার সাথে আর কোনো লাইটও নেই যে ফিরে আসব, কিন্তু এত দূরে সে ফিরে যেতেও কিছুতেই পারছি না। চারপাশ অন্ধকার, আমার ঝাপসা আলোতে এগিয়ে যাচ্ছি। 2 তলার ওঠার সাথে সাথে আওয়াজটা আরও বেড়ে গেল। বুঝতে পারলাম যা অনুমান করেছিলাম তাই ঠিক, তাই কি না। রাজপ্রাসাদের পুরনো এক কক্ষ থেকে আওয়াজটা আসছিল। আমি অন্ধকারে এগিয়ে চললাম ওই কক্ষের দিকে। কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকতে দরজা বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করলাম, কিন্তু মুখ থেকে একটা আওয়াজও বের হলো না আমার। সামনের দিকে তাকিয়ে দেখি বিশাল ছুরি নিয়ে 2জন দাঁড়িয়ে আছে, আর তাদের একজনের মাথা নেই, গলার উপরের অংশটা
আর একজনের চোখে নেই। আমি সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি আর আমার মাথা দিয়ে রক্ত পড়ছে। মাথা ও হাতের ব্যান্ডেজ করা হয়েছিল। চাকর তোতা মিয়া আমাকে বলল, সাহেব আপনি সেই রাজপ্রাসাদে গেলেন কেমনে? আমি সকালে উঠে আপনাকে খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজির পর রাজপ্রাসাদের মূল দরজার সামনে পড়ে থাকতে দেখি আপনার কে আপনার মাথা দিয়ে রক্ত পড়ছিল। আমরা কয়েকজন মিলে আপনাকে নিয়ে আসি। আমি ডাক্তার ডেকে এনেছিলাম, ডাক্তার এই ওষুধ লিখে দিয়েছে। তারপর আমি সব ঘটনা খুলে বললাম। সবাই বলল আপনি বেঁচে ফিরেছেন, এটাই আপনার ভাগ্য।